বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীর সীমান্তে বুধবার রাতভর দুদেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছে, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন তারা। জবাবে পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করা হয়েছে বলেও দাবি করেছেন ভারতের কর্মকর্তারা। পাকিস্তানও জানাচ্ছে যে 7 মে রাতে তাদের বেশ কয়েকটি এলাকায় আবারও ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। তবে সেই হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিকল হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি পাকিস্তান। দেশটির কর্মকর্তারা উল্টো দাবি করেছেন, ভারতের পাঠানো ড্রোনগুলোর মধ্য থেকে ইতিমধ্যেই কমপক্ষে 25টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গত 7 এবং 8 মে ভোর পর্যন্ত ভারত একাধিক স্থানে হেরোপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি স্পষ্ট সামরিক হামলা চালিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন স্থানে 12টি হেরোপ ড্রোন ধ্বংস করেছে। এদিকে অপারেশন সিন্দুরের বিষয়ে জানাতে বুধবার সর্বদলীয় বৈঠক করেছে মোদী সরকার। সেখানে কংগ্রেস সহ ভারতের বিরোধী দলগুলো সরকারের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বলে জানা যাচ্ছে। অভিযানটিকে চলমান অভিযান বলে বর্ণনা করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে তিনি জানিয়েছেন, ভারত এখন আর নতুন করে কোনো হামলা চালাতে চায় না। তবে পাকিস্তানের সেনারা ভারতে হামলা চালালে সেটার সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। একই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আমরা উত্তেজনা বাড়াতে চাই না, তবে আমাদের বিরুদ্ধে সামরিক কোনো পদক্ষেপ নেওয়া হলে আমরা যে সেটার কড়া জবাব দেব সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে নাগরিকদের জীবন ও নিরাপত্তার কথা ভেবে ভারত ও পাকিস্তান উভয়কেই শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শান্তিপূর্ণ সমাধানে দুপক্ষকে সংলাপে বসারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত 16 জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে বলে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে ভারতের হামলায় 31 জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তারেকুজ্জামান শিমুল, বিবিসি বাংলা। পাকিস্তানে পরিচালিত অপারেশন সিন্দুরের পর নিরাপত্তার দুর্ভাবনায় প্রায় অচল হয়ে গেল দেশটির বহু বিমানবন্দর। এ পর্যন্ত অন্তত 200টি যাত্রীবাহী ফ্লাইট বাতিল এবং 18টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ফলে দেশটির অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় বড় ধাক্কা দেখা দিয়েছে। সরকারি সূত্র জানাচ্ছে, পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে উত্তর ও পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দর শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড় এসব একদিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, জম্মু, পাঠানকোট, যোধপুর, জয়সলমীর, সিমলা, ধর্মশালা ও জামনগর সহ মোট 18টি বিমানবন্দরের কার্যক্রম হঠাৎই থমকে গেছে। যেসব যাত্রী এসব অঞ্চলের বিমানের টিকিট বুক করেছিলেন তাদের পড়তে হয়েছে চরম অনিশ্চয়তার মধ্যে। শ্রীনগর বিমানবন্দরের নিরাপত্তা এখন ভারতীয় বিমান বাহিনীর হাতে। এখান থেকে কোনো বেসামরিক ফ্লাইট ওঠানামা করছে না। এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিচালনা, আকাশপথে নজরদারি সবটাই চলছে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে। আশঙ্কা বাড়িয়েছে, কবে ফের স্বাভাবিক হবে ফ্লাইট চলাচল। এই বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দেয়নি কর্তৃপক্ষ। ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে ভারতের বড় বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থাগুলোর পক্ষ থেকে যাত্রীদের আহ্বান জানানো হয়েছে, ভ্রমণ পরিকল্পনার আগে সংশ্লিষ্ট বিমানবন্দরের সর্বশেষ অবস্থা জেনে নিতে। অনেক জায়গায় যাত্রীদের দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। কেউ কেউ হোটেলেও ফেরার উপায় পাচ্ছেন না। সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত হলে ধাপে ধাপে পুনরায় বিমানবন্দর খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। অপারেশন সিন্দুরে ভারত,
পাকিস্তানের অভ্যন্তরে কী ধরনের অভিযান চালিয়েছে সেই বিষয়ে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। সংযুক্ত সংবাদের তথ্য বলছে, সীমান্ত পরিস্থিতি এবং বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। বহুল আলোচিত ও প্রযুক্তিগতভাবে অন্যতম আধুনিক যুদ্ধবিমান রাফায়েল প্রথমবারের মতো কোনো যুদ্ধে ধ্বংস হয়েছে, তাও আবার সেটি ছিল ভারতের। দেশটির সামরিক ইতিহাসে এক ব্যতিক্রমী ও অপ্রত্যাশিত ঘটনা এটি। এই ঘটনা শুধুমাত্র ভারতের জন্য নয়, আন্তর্জাতিক সামরিক জগতের জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ বলা হচ্ছে এটি রাফায়েল জেটের ইতিহাসে প্রথম কমব্যাট লস। পাকিস্তান দাবি করছে তারা 3টি রাফায়েল সহ মোট 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে, যদিও এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারত। তবে রাফায়েল প্রস্তুতকারক দেশ ফ্রান্সের এক উচ্চ পদস্থ কর্মকর্তা CNN-এ দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে অন্তত একটি রাফায়েল বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। 2025 সালের 6 মে মধ্যরাতে পাকিস্তানের 9টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির সূত্রে জানা যায়, এ সময় ভারতের একটি রাফায়েল জেট পাকিস্তানের চীনা নির্মিত J-10C যুদ্ধবিমানের গুলিতে ধ্বংস হয়। পাকিস্তান দাবি করছে তাদের J-10C বিমান অত্যাধুনিক PL-15 মিসাইল ব্যবহার করে ভারতের রাফায়েল বিমানটিকে ভূপাতিত করেছে। ফরাসি এক সামরিক গোয়েন্দা সূত্রও এই ঘটনাকে নিশ্চিত করেছে এবং বলেছে এটি রাফায়েলের প্রথম কিল বা ধ্বংস হওয়ার ঘটনা। এই ঘটনার আগে রাফায়েল জেটের কখনো কমব্যাটে ধ্বংস হওয়ার খবর প্রকাশ্যে আসেনি। এই যুদ্ধবিমানকে নিয়ে ভারতের মধ্যে গর্ব ও অহংকার ছিল বিপুল। TBS নিউজ সূত্রে জানা যায়, ফ্রান্স থেকে কেনা এই 36টি রাফায়েল জেটের মধ্যে প্রতিটি কিনতে খরচ হয়েছিল প্রায় 217 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 1800 কোটি টাকা। রাফায়েল ছিল ভারতের প্রতিরক্ষা কৌশলের অন্যতম স্তম্ভ, বিশেষত পাকিস্তান ও চীনের হুমকির প্রেক্ষিতে। ফ্রান্সের ডিসল্ট এভিয়েশন নির্মিত এই মাল্টি রোল ফাইটার জেটটি একযোগে আকাশযুদ্ধ, স্থল আক্রমণ ও নজরদারি চালাতে সক্ষম। এটি স্ক্যাল্প ক্রুজ মিসাইল, মিটিওর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ও MICA এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে। এর এইসার রেডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্পেকট্রা রাফায়েলকে এক অনন্য আভিযানিক ক্ষমতা প্রদান করে। বিশ্বজুড়ে রাফায়েল বিমান ব্যবহার করছে ফ্রান্স ও ভারত ছাড়াও মিশর, কাতার, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। রাফায়েল ছিল ইউরোপীয় প্রযুক্তির এক প্রতীক, যা দীর্ঘদিন ধরে মার্কিন বা রুশ প্রযুক্তির বিকল্প হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে ভারতের জন্য এই যুদ্ধবিমান ধ্বংস হওয়া এক দুঃস্বপ্নের মতো। CNN-এর একটি প্রতিবেদন অনুযায়ী কাশ্মীর সীমান্তে বেড়ে ওঠা উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতিরোধে ভারতের বেশ কজন সেনা নিহত হয়েছে। এই আক্রমণ ও পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারত রাফায়েল পাঠিয়েছিল সীমান্তে এবং সেখানেই ঘটেছে এই মারাত্মক পরিণতি। তবে অনেক বিশ্লেষক বলছেন শুধুমাত্র বিমান ধ্বংস হওয়াই নয়, বরং এই ঘটনাটি ভারতের সামরিক সক্ষমতাকে ফেলেছে প্রশ্নের মুখে। ইউরেশিয়ান টাইমসের এক বিশ্লেষণ বলছে ভারতের সামরিক নীতি এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, কারণ এত বিপুল বিনিয়োগের পরেও প্রযুক্তিগত ও কৌশলগত প্রস্তুতির অভাব রয়েছে। এদিকে রাফায়েল ধ্বংসের পর নাটকীয়ভাবে বেড়ে গেছে চাইনিজ যুদ্ধবিমান নির্মাতা কোম্পানি এভিস চেংডু এয়ারক্রাফট কোম্পানি লিমিটেডের শেয়ারের মূল্য। দাবি করা হচ্ছে এই কোম্পানির নির্মিত J-10C বিমান ব্যবহার করেই পাকিস্তান ভারতীয় রাফায়েল ভূপাতিত করেছে। বিজনেস টুডের প্রতিবেদন মতে এই দাবির প্রেক্ষিতে গত 2 দিনে শেনজেন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার 36%-এরও বেশি বেড়েছে। বুধবার 17% এবং বৃহস্পতিবার 16.37% বৃদ্ধি পেয়ে শেয়ারটির মূল্য 80.68 ইউয়ানে পৌঁছেছে। রাফায়েলের এই প্রথম যুদ্ধক্ষেত্রে পতন শুধু একটি বিমান হারানোর ঘটনা নয়, বরং তা এক গভীর সামরিক শিক্ষাও বটে যে প্রযুক্তি যতই উন্নত হোক, যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত জয় নির্ভর করে গোটা সামরিক কাঠামোর উপর। আর এই সামরিক অভিযানের মাধ্যমে ইতিহাসের প্রথম যুদ্ধক্ষেত্রে রাফায়েল হারানোর রেকর্ড করল ভারতীয় বিমান বাহিনী। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বহুল আলোচিত ও প্রযুক্তিগতভাবে অন্যতম আধুনিক যুদ্ধবিমান রাফায়েল প্রথমবারের মতো কোনো যুদ্ধে ধ্বংস হয়েছে, তাও আবার সেটি ছিল ভারতের।
দেশটির সামরিক ইতিহাসে এক ব্যতিক্রমী ও অপ্রত্যাশিত ঘটনা এটি। এই ঘটনা শুধুমাত্র ভারতের জন্য নয়, আন্তর্জাতিক সামরিক জগতের জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ বলা হচ্ছে এটি রাফায়েল জেটের ইতিহাসে প্রথম কমব্যাট লস। পাকিস্তান দাবি করছে তারা 3টি রাফায়েল সহ মোট 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে। যদিও এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারত। তবে রাফায়েল প্রস্তুতকারক দেশ ফ্রান্সের এক উচ্চ পদস্থ কর্মকর্তা সিএনএনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে অন্তত একটি রাফায়েল বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। 2025 সালের 6 মে মধ্যরাতে পাকিস্তানের 9টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির সূত্রে জানা যায় এ সময় ভারতের একটি রাফায়েল জেট পাকিস্তানের চীনা নির্মিত J-10C যুদ্ধবিমানের গুলিতে ধ্বংস হয়। পাকিস্তান দাবি করছে তাদের J-10C বিমান অত্যাধুনিক PL-15 মিসাইল ব্যবহার করে ভারতের রাফায়েল বিমানটিকে ভূপাতিত করেছে। ফরাসি এক সামরিক গোয়েন্দা সূত্রও এই ঘটনাকে নিশ্চিত করেছে এবং বলেছে এটি রাফায়েলের প্রথম কিল বা ধ্বংস হওয়ার ঘটনা। এই ঘটনার আগে রাফায়েল জেটের কখনো কমব্যাটে ধ্বংস হওয়ার খবর প্রকাশ্যে আসেনি। এই যুদ্ধবিমানকে নিয়ে ভারতের মধ্যে গর্ব ও অহংকার ছিল বিপুল। টিবিএস নিউজ সূত্রে জানা যায় ফ্রান্স থেকে কেনা এই 36টি রাফায়েল জেটের মধ্যে প্রতিটি কিনতে খরচ হয়েছিল প্রায় 217 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 1800 কোটি টাকা। রাফায়েল ছিল ভারতের প্রতিরক্ষা কৌশলের অন্যতম স্তম্ভ, বিশেষত পাকিস্তান ও চীনের হুমকির প্রেক্ষিতে। ফ্রান্সের ডিসল্ট এভিয়েশন নির্মিত এই মাল্টি রোল ফাইটার জেটটি একযোগে আকাশযুদ্ধ, স্থল আক্রমণ ও নজরদারি চালাতে সক্ষম। এটি স্ক্যাল্প ক্রুজ মিসাইল, মিটিওর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ও MICA এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে। এর এইসার রেডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্পেকট্রা রাফায়েলকে এক অনন্য আভিযানিক ক্ষমতা প্রদান করে। বিশ্বজুড়ে রাফায়েল বিমান ব্যবহার করছে ফ্রান্স ও ভারত ছাড়াও মিশর, কাতার, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। রাফায়েল ছিল ইউরোপীয় প্রযুক্তির এক প্রতীক, যা দীর্ঘদিন ধরে মার্কিন বা রুশ প্রযুক্তির বিকল্প হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে ভারতের জন্য এই যুদ্ধবিমান ধ্বংস হওয়া এক দুঃস্বপ্নের মতো। সিএনএনের একটি প্রতিবেদন অনুযায়ী কাশ্মীর সীমান্তে বেড়ে ওঠা উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতিরোধে ভারতের বেশ কজন সেনা নিহত হয়েছে। এই আক্রমণ ও পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারত রাফায়েল পাঠিয়েছিল সীমান্তে এবং সেখানেই ঘটেছে এই মারাত্মক পরিণতি। তবে অনেক বিশ্লেষক বলছেন শুধুমাত্র বিমান ধ্বংস হওয়াই নয়, বরং এই ঘটনাটি ভারতের সামরিক সক্ষমতাকে ফেলেছে প্রশ্নের মুখে। ইউরেশিয়ান টাইমসের এক বিশ্লেষণ বলছে ভারতের সামরিক নীতি এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, কারণ এত বিপুল বিনিয়োগের পরেও প্রযুক্তিগত ও কৌশলগত প্রস্তুতির অভাব রয়েছে। এদিকে রাফায়েল ধ্বংসের পর নাটকীয়ভাবে বেড়ে গেছে চাইনিজ যুদ্ধবিমান নির্মাতা কোম্পানি এভিস চেংডু এয়ারক্রাফট কোম্পানি লিমিটেডের শেয়ারের মূল্য। দাবি করা হচ্ছে এই কোম্পানির নির্মিত J-10C বিমান ব্যবহার করেই পাকিস্তান ভারতীয় রাফায়েল ভূপাতিত করেছে। বিজনেস টুডের প্রতিবেদন মতে এই দাবির প্রেক্ষিতে গত 2 দিনে শেনজেন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার 36%-এরও বেশি বেড়েছে। বুধবার 17% এবং বৃহস্পতিবার 16.37% বৃদ্ধি পেয়ে শেয়ারটির মূল্য 80.68 ইউয়ানে পৌঁছেছে। রাফায়েলের এই প্রথম যুদ্ধক্ষেত্রের পতন শুধু একটি বিমান হারানোর ঘটনা নয়, বরং তা এক গভীর সামরিক শিক্ষাও বটে যে প্রযুক্তি যতই উন্নত হোক, যুদ্ধক্ষেত্রে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। বুধবার মধ্যরাতে 9টি আলাদা স্থাপনার লক্ষ্য করে হামলা করা হয়েছে, যাকে ভারত সন্ত্রাসবাদী অবকাঠামো বলে উল্লেখ করেছে। মাঝরাতের দিকে আমি শুয়েছিলাম, তখন একটা ড্রোনের শব্দ শুনি। এরপর আরও 3টা ড্রোন আসে। ওই 3টা ড্রোন একযোগে ওই মসজিদে হামলা চালায়। সাথে সাথে ওই ভবন ধসে যায় এবং আশপাশের আরও কয়েকটি ভবনের ক্ষতি হয়। তখন ওখানে একজন দারোয়ান ছিল, সম্ভবত সে শহীদ হয়েছে। ভারতের দাবি এইসব হামলা চালানো ছিল সুনির্দিষ্ট, পরিমিত এবং উস্কানিবিহীন। ভারত এও বলছে তারা পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা করেনি।
বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণিত যে পহেলগামে হামলার সাথে জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানের সাথে সম্পৃক্ত। গেল 2 সপ্তাহে ওই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান কোনো পদক্ষেপ নেয়নি। তারা আবারও ভারতে হামলা করতে পারে এমন তথ্য আমরা পেয়েছি। তাই পাকিস্তানের ভিতরে সন্ত্রাসীদের আস্তানায় আমরা এই হামলা চালিয়েছি। এদিকে ইসলামাবাদ জানিয়েছে ভারত তার দেশের 6টি জায়গায় 24টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে শিশুসহ বেসামরিক মানুষ মারা গেছে। তবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। 5 Indian aircrafts আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী ও বিমান বাহিনী দেশের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। এখনো পর্যন্ত আমি নিশ্চিত করে বলতে পারি আমরা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছি, যার মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি Su-30, একটি MiG-29 এবং একটি হেরন ড্রোন। ভারতীয় বিমানগুলো পাকিস্তানের আকাশসীমায় ঢুকে গুলি চালানোর পরই আমরা প্রতিক্রিয়া জানাই। ভারতের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, প্রতিশোধ নেওয়ার সমস্ত অধিকার পাকিস্তানের রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শাহবাজ শরীফ এই হামলাকে অ্যাক্ট অফ ওয়ার বলে আখ্যা দিয়েছেন। সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে দেশটি। তবে ভারত বা পাকিস্তান কেউই তাদের সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত প্রকাশ করেনি। ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় একটি বিমান অথবা বড় ড্রোন ভেঙে পড়েছে বলে জানা গেছে। এছাড়া বিবিসি নিশ্চিত হয়েছে যে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানিদের পাল্টা হামলায় অন্তত 15 জন সাধারণ মানুষ মারা গেছেন এবং 32 জন আহত হয়েছেন। স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে গুলিবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্চ এবং মেন্ধার এলাকায়। বাড়ি, দোকানপাট সহ অনেক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। একই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দশকের পর দশক ধরে 2 দেশের মধ্যে এই উত্তেজনা বিরাজ করছে। অচিরেই তারা শান্ত হবে বলে আশা করেন তিনি। তবে 2 পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বেশ বড় ঝুঁকি নিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। 2 পক্ষই জানে এই ঘটনায় অনেক বড় ঝুঁকি আছে, কিন্তু এখন দরকার 2 দিক থেকেই কূটনৈতিকভাবে চেষ্টা করা, যাতে আর সমস্যা না বাড়ে বরং শান্তি আসে। 2 পক্ষই যেন বলতে পারে ন্যায় বিচার হয়েছে, এখন আমরা এখানেই ইতি টানতে চাই। গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্কের দ্রুত অবনতি হয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগের প্রমাণ পাওয়া গেছে। তবে পাকিস্তান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ভারতের অন্তত 5টি যুদ্ধবিমানকে ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান। যদিও এমন দাবির বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি ভারত। পাকিস্তান বলছে ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে রয়েছে 3টি অত্যাধুনিক রাফাল, একটি সুখোই ও একটি MiG-29। এই বিমানগুলো সহ দেশ দুটোর সামরিক বিমান নিয়ে এই ভিডিও। ভারতের বিমান বাহিনীর বহরে সবচেয়ে বড় সংযোজন ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধবিমান। ভারত এর আগে 36টি রাফাল বিমান কেনার কথা জানিয়েছিল। সবশেষ পহেলগাম হামলার পর নৌবাহিনীর জন্য আরও 26টি রাফাল বিমান কেনার চুক্তি হয়েছে, যেগুলো 2028 থেকে 2030 সালের মধ্যে সরবরাহ করার কথা। এই চুক্তি 64,000 কোটি রুপি অর্থাৎ প্রায় $750 কোটি মূল্যের বলে জানা গেছে। অর্থাৎ প্রতিটি বিমানের জন্য গড়ে $28.85 কোটি খরচ করতে হবে ভারতকে। 2016 সালের চুক্তির 36টি বিমান নিয়েও ভারতে বেশ বিতর্ক হয়েছিল। বিদেশি কোম্পানিগুলোকে সাধারণত ভারতে ব্যবসা করতে ভারতীয় কোম্পানির সাথে অন্তত 30% বিনিয়োগ করে পার্টনারশিপে যেতে হয়। 2018 সালে তৎকালীন ফ্রেঞ্চ প্রধানমন্ত্রী বলেছিলেন যে নরেন্দ্র মোদী ফ্রান্সের ডিসল্ট এভিয়েশনকে ভারতের অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্স কোম্পানির সাথে পার্টনারশিপে যেতে চাপ দিয়েছেন। ডিসল্ট তৎকালীন প্রায় $870 কোটি 50% বিনিয়োগে সম্মত হয়। সে সময় দুর্নীতির অভিযোগ উঠলেও আদালত তা খারিজ করে দেয়। সক্ষমতার দিক দিয়ে দেখলে আকাশে 150 কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত করতে সক্ষম রাফাল। 2 ইঞ্জিনের এই বিমান
পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। রাফাল মূলত একই কোম্পানির তৈরি মিরাজ 2000-এর আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে 51টি মিরাজ 2000 বিমান রয়েছে। এই বিমানগুলো 5 থেকে 6 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। ভারতে যে ড্রপ ট্যাঙ্কের একটি টুকরোর ছবি প্রকাশিত হয়েছে সেটি মিরাজ 2000-এরও হতে পারে বলে অনেকে ধারণা করছেন। মিরাজ সিরিজের বেশ কিছু বিমান পাকিস্তানেরও আছে বলে জানা যায়, যদিও সেগুলো প্রায় অকেজো। ভারত পাকিস্তানের উত্তেজনায় আলোচনায় আসা অন্য 2 বিমান সুখোই ও মিগ-29 দুটোই মূলত রাশিয়ার বিমান। ভারতের বিমান বহরের 31টি স্কোয়াড্রনের বড় অংশই রাশিয়ার এবং সোভিয়েত আমলের বিমান। পুরনো মডেলের সেসব বিমান ধীরে ধীরে বাদ দেওয়া অথবা আপগ্রেড করার প্রক্রিয়ায় আছে ভারত। মিগ ও সুখোই 2 সিরিজেরই পুরনো বেশ কিছু বিমান বিধ্বস্ত হওয়ার পর ভারতে সেগুলোকে উড়ন্ত কফিন হিসেবে আখ্যা দেওয়া হয়। সুখোই সিরিজ ভারতের সাথে সম্মিলিতভাবে তৈরি করা হয়। সুখোই 30 বিমান দূরপাল্লার ফাইটার ও বোমারু বিমান হিসেবে ব্যবহার হয়। এটিকে ভারী ক্ষেপণাস্ত্র বহনযোগ্য মাল্টি রোল এয়ার সুপেরিয়রিটি এয়ারক্রাফট হিসেবে উল্লেখ করছে ভারতের দিকের নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এদিকে 80-র দশক থেকে মিগ সিরিজের বিমান তৈরি হয়েছিল মূলত আমেরিকার F-16 ও F-17কে পাল্লা দেওয়ার জন্য। এটি মূলত আকাশে বিমান যুদ্ধের জন্য নির্মিত। মিগ এবং সুখোই 2 সিরিজেরই সুপারসনিক গতির বিমান রয়েছে, অর্থাৎ সেগুলো শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে পথ পাড়ি দিতে সক্ষম। ভারতের আরও বেশ কয়েক ধরনের বিমানের মধ্যে রয়েছে নিজস্ব যুদ্ধ বিমান হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের LCA তেজাস। ছোট ও হালকা ধরনের হলেও এটি 4.5 জেনারেশনের মাল্টিরোল যুদ্ধ বিমান। আকাশ ও ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম এসব বিমানে শত্রু শনাক্ত ও জ্যামিংয়ের প্রযুক্তিও রয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর 2টি অস্ত্র হল যুক্তরাষ্ট্র থেকে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। যুক্তরাষ্ট্রের F-16 বিশ্বের বহু দেশে নির্ভরযোগ্য ও অত্যাধুনিক বিমান হিসেবে পরিচিত, যেটা নেটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানের একটি। মাটিতে আক্রমণ চালানো, জাহাজ বিধ্বংসী মিশন, ছবি তোলা, এমনকি শত্রুদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী খোঁজার মতো বিভিন্ন দিকে এই সুপারসনিক বিমান পারদর্শী। পাকিস্তানের আরও কিছু আমেরিকা থেকে আনা বিমানের কথা শোনা যায়, যার মধ্যে C-130 হারকিউলিস সিরিজের কিছু বিমান রয়েছে। অবশ্য ভারতের বিমান বহরেও আছে এই মডেলের বিমান। আর পাকিস্তানের বহরে থাকা JF-17 বিমান তুলনামূলক হালকা এবং সব আবহাওয়ায় দিনরাত ব্যবহারের উপযোগী। পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই বিমান। চীনের J-10C বিমানও বেশ আলোচিত, যেটি ভারতের রাফালকে মোকাবেলার জন্য কেনা হয়েছিল বলে জানা যায়। ভারতের বিমান ভূপাতিত করতে পাকিস্তান এই মডেলের বিমান ব্যবহার করেছে পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন খবর প্রকাশিত হলেও সেটি সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার স্কুল লা মার্টিনিয়ার ফর বয়েজ অ্যান্ড গার্লস, DPS রুবি পার্ক এবং ফিউচার ফাউন্ডেশন স্কুলে সিভিল ডিফেন্সের নির্দেশনায় মক ড্রিল চালানো হয়েছে। For safety awareness in case of any emergency situation. Could be a hostile attack, could be fire, could be any kind of an emergency situation where life will be at threat. এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর গাইডলাইন্সের হিসেবে প্রিপারেশনটা নেওয়া অন ফায়ার, ইভ্যাকুয়েশন আর মেডিকেল অ্যাসিস্ট্যান্স কি করে দিতে হয়, এই 3টি মেন ছিল। কিভাবে কি করতে হয় ইন কেস অফ এমার্জেন্সি, সেই হিসেবে করা হচ্ছে। মক ড্রিলে নাগরিক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের দেয়া নির্দেশনা, সাইরেন বাজালেই ঘরের ভিতর ঢুকে দরজা জানালা বন্ধ করে ফেলতে হবে। ঘরের বাইরের সমস্ত আলো নিভিয়ে ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ করতে হবে। যে কোনো বিশেষ প্রতিষ্ঠান বা কারখানায় ক্যামোফ্লেজ বা আপৎকালীন প্রস্থান ব্যবস্থা রাখতে হবে। কোনো গুজবে কান দেওয়া বা গুজব ছড়ানো যাবে না এবং সরকারি নির্দেশ মেনে চলতে হবে। এছাড়া হঠাৎ ব্ল্যাকআউট হলে কি করণীয় আর আগুন লাগলে কিভাবে নেভাতে হবে তারও একটা ধারণা দেওয়া হয়েছে এই মহড়ায়।
প্রত্যেক রাজ্যে নিজের মতো করে সংবেদনশীল এলাকা চিহ্নিত করার জন্য বলা হয়েছে। তবে এই মক ড্রিল বা আপৎকালীন অথবা যুদ্ধ পরিস্থিতির মহড়ায় সাধারণ মানুষকে যুক্ত করা হবে না। এতে কেবল জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তা, নগরীর সুরক্ষা এবং নিরাপত্তার কাজে যুক্ত কর্মীরা অংশ নেবেন। সাথে থাকবেন এনসিসি ক্যাডেট এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে বুধবারের মক ড্রিলকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো হাইলি সেন্সিটিভ এরিয়া, অর্থাৎ সেতু, বিমানবন্দর, এয়ার স্ট্রিপ, সেনাঘাঁটি প্রভৃতি। দ্বিতীয় ভাগে রাখা হয়েছে তেল, গ্যাসের মতো পাইপলাইন রয়েছে সেসব এলাকা। আর তৃতীয় ভাগে রয়েছে লেস সেন্সিটিভ বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এলাকা। 7 মে 2025 মধ্যরাত পাকিস্তানে ভারতের বিমান হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ায়। পাকিস্তান দাবি করছে ভারতের চালানো অপারেশন সিন্দুরের জবাবে তারা দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে আছে 3টি রাফাল, একটি সুখোই এবং একটি মিগ-29। তবে এই দাবির পক্ষে দৃশ্যমান কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ভারতও এই বিষয়টি স্বীকার কিংবা প্রত্যাখ্যান করেনি। ফলে এটি নিয়ে ধোঁয়াশা শুরু হয়েছে। ভারতের 5টি জেট ফাইটার ভূপাতিত করার কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে প্রথম বলেন সে দেশের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী ইশাকদার। তবে তিনি তখন এর বেশি কিছু বিস্তারিত জানাননি। যদিও পরে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেন এই 5টি ভূপাতিত বিমানের মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল, একটি সুখোই ও একটি মিগ-29। এরপর সন্ধ্যার দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও দেশটির পার্লামেন্টে জানান তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তিনি বলেন এর মধ্যে 2টি কাশ্মীরে এবং একটি ভারতের ভাতিন্ডায় ভূপাতিত হয়েছে। পার্লামেন্টে শেহবাজ শরীফ আরও দাবি করেন ভারত গত রাতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আক্রমণ চালিয়েছিল, যেখানে তাদের 80টি বিমান অংশ নেয়। মিস্টার শরীফ বলেন পাকিস্তান ভারতের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিল। পাকিস্তানি সামরিক বাহিনী প্রস্তুত ছিল যে ভারতের বিমান কখন উড়বে এবং কখন তারা সেগুলো তুলে সমুদ্রে ফেলে দেবে। দিল্লিতে বুধবার সকালে ভারত সরকার একটি সংবাদ সম্মেলন করে, কিন্তু সেখানেও এই বিমান ভূপাতিত হওয়ার দাবি নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগও ছিল না। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং সেনাবাহিনীর 2 নারী কর্মকর্তা শুধু বিবৃতি পড়ে শোনান। পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বিবৃতিতেও বিমানের ক্ষয়ক্ষতি নিয়ে কোনো উল্লেখ ছিল না। এই নীরবতা থেকে প্রশ্ন উঠছে, ভারত যদি সত্যিই কোনো ক্ষয়ক্ষতির শিকার না হয়ে থাকে তবে কেন প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না? ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য হিন্দু সকালে এক রিপোর্টে জানায় জম্মু ও কাশ্মীরের আখনুর, রামবান এবং পাম্পোরে 3টি ভারতীয় জেট বিধ্বস্ত হয়েছে। এই খবরটি পোস্ট করা হয়েছিল দ্য হিন্দুর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই রিপোর্ট এবং টুইটটি সরিয়ে ফেলা হয়, কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। ভারত শাসিত কাশ্মীরে বিবিসি উর্দুর সংবাদদাতা রিয়াজ মাসরুর পুলওয়ামায় এমন একটি জিনিস দেখতে পান যেটি একটি ভেঙে পড়া যুদ্ধবিমানের অংশ বলে ধারণা করা হচ্ছিল। এটি দ্রুত বুলডোজারে করে সরিয়ে নেওয়া হয়। দ্য হিন্দুর রিপোর্ট গায়েব হওয়ায় সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায় ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে 3টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তারা স্থানীয় প্রশাসনের সূত্র এবং একাধিক ভিডিওর ভিত্তিতে এই খবর প্রকাশ করে। এক ভিডিওতে দেখা যায় কাশ্মীরের ওয়াইয়ান গ্রামে এক বাড়ির বাগানে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়ে আছে। দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে ভারতের অন্তত 2টি এয়ারক্রাফট ভারতে বা ভারত শাসিত কাশ্মীরে ভূপাতিত হয়েছে। অন্তত 3 জন কর্মকর্তা ও স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে যা প্রতীয়মান হচ্ছে, এবং যে প্রত্যক্ষদর্শীরা এই 2টি বিমানের ধ্বংসাবশেষ দেখেছেন তাদের বিবরণেও সে কথা জানা যাচ্ছে। তারা বলছে একজন ভারতীয় কর্মকর্তা 3টি বিমান ধ্বংস হওয়ার কথা নিশ্চিত করেছেন, যদিও বিমানগুলো কেন বিধ্বস্ত হলো সে বিষয়ে তিনি কিছু বলেননি। ভারতের পাঞ্জাবেও একটি বিমান পড়েছে বলে স্থানীয় রিপোর্ট ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস একটি ধ্বংসাবশেষের ছবিও বিশ্লেষণ করেছে। আর্মামেন্ট রিসার্চ সার্ভিসেসের বিশ্লেষক ট্রেভর বেল জানিয়েছেন ওই অংশটি রাফাল অথবা মিরাজ জেটের বাইরের ফুয়েল ট্যাঙ্ক হতে পারে। এই 2 ধরনের ফাইটারই ভারতের আছে। তবে তিনি নিশ্চিত হতে পারেননি যে সেটি শত্রুপক্ষের গুলিতে বিধ্বস্ত হয়েছে কিনা। বিবিসি ভেরিফাই অনুসন্ধান করেছে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি নিয়ে। একটি ভিডিওতে দেখা যায় ভারত শাসিত কাশ্মীরের পাম্পোর এলাকায় একটি ড্রপ ট্যাঙ্ক সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ট্যাঙ্ক বিমান থেকে ফেলেও দেয়া হতে পারে, তাই এটি বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত দেয় না।
আরেকটি ভিডিও পোস্টে ভারতের পাঞ্জাবের বাথিন্দার আকলিয়ান কালান গ্রামের কাছে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করা হয়েছে। সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জাস্টিন ক্র্যাম্প জানিয়েছেন, এটি একটি ফরাসি মিসাইলের অংশ যেটি মিরাজ 2000 বা রাফাল জেটে ব্যবহৃত হয়। ভারতীয় বিমান বাহিনীর উভয় ফাইটারই এই অস্ত্র ব্যবহার করে। মাসুদ আজহার পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুরে যার পরিবারের 10 সদস্য মারা যাওয়ার খবর জানিয়েছে জৈশ-এ মোহাম্মদ। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান মাসুদ আজহার। গত 3 দশকে ভারতে একাধিক প্রাণঘাতী হামলায় অভিযুক্ত তিনি। সবশেষ পহেলগামে সন্ত্রাসী হামলাতেও তার সংশ্লিষ্টতার কথা জানিয়েছে ভারত। 1968 সালের 10 জুলাই পাকিস্তানের বাহওয়ালপুরে জন্মগ্রহণ করেন মাসুদ আজহার। তার বাবা আল্লাহ বক্স সাবির স্থানীয় একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। করাচিতে পড়াশোনার সময় আজহার জিহাদপন্থী আদর্শে উদ্বুদ্ধ হন। 1994 সালে ঢাকার একটি ফ্লাইটে চড়ে দিল্লিতে যান আজহার। দিল্লির নামী হোটেলগুলোতে কয়েকদিন অবস্থানের পর দেওবন্দ ও কাশ্মীরে যান তিনি। সেখানেই 10 ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বিদেশি নাগরিকদের অপহরণ করে সশস্ত্র গোষ্ঠীগুলো বেশ কয়েকবার আজহারকে মুক্ত করার চেষ্টা করলেও কোনোবারই তা সফল হয়নি। তবে 1999 সালের ডিসেম্বরে বদলে যায় দৃশ্যপট। সেবার কান্দাহার হাইজ্যাকের মাধ্যমে মাসুদ আজহার আলোচিত হয়ে ওঠেন। হাইজ্যাকাররা যে 3 বন্দীর মুক্তি দাবি করেন তাদের মধ্যে মাসুদ আজহারের নামও অন্তর্ভুক্ত ছিল। ভারত সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং মাসুদ আজহারকে একটি বিশেষ বিমানে কান্দাহারে নিয়ে গিয়েছিলেন, আর তারপর থেকেই ভারতের নিরাপত্তা সংস্থাগুলো মাসুদ আজহারকে খুঁজছে। মুক্তির পর তালেবানের সহায়তায় জৈশ-এ মোহাম্মদ গঠন করেন মাসুদ আজহার। তার নেতৃত্বে এই সংগঠন একাধিক সন্ত্রাসী হামলায় যুক্ত হয়, যার মধ্যে 2001 সালের অক্টোবরে জম্মু ও কাশ্মীর বিধানসভা হামলায় 38 জন এবং একই বছর ডিসেম্বরে ভারতীয় সংসদে হামলায় 9 জন নিহত হয়। 2019 সালের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় 40 জন নিরাপত্তাকর্মী নিহত হন। 2009 সাল থেকে জৈশ-এ মোহাম্মদকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার জন্য জাতিসংঘের প্রতি দাবি জানিয়ে আসছে ভারত, কিন্তু চীন বারবার তাতে ভেটো দেয়। পুলওয়ামা হামলার পর জাতিসংঘ মাসুদ আজহারের সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। জৈশ-এ মোহাম্মদ পাকিস্তানে নিষিদ্ধ হলেও দেশটিতে ভারত পাকিস্তান সংঘাতে 2 দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিকভাবে উত্তেজনার অবসান হবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা। তবে এই সংঘাত প্রলম্বিত হলে বা যুদ্ধে রূপ নিলে বাংলাদেশের অবস্থান কি হবে সেই প্রশ্নও সামনে আসছে। এ নিয়ে বিবিসি বাংলার আজকের বিশ্লেষণ। আজকে আমাদের সাথে রয়েছেন বিবিসি বাংলার সাংবাদিক সহকর্মী কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। এ নিয়ে আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাওয়ার আগে দর্শক জানিয়ে দিতে চাই বিবিসি বাংলার সর্বশেষ তথ্য জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুক পেজে। আমরা যেটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এই সংঘাতের বিষয়ে আমরা কাশ্মীর হামলার পরে আমরা দেখলাম যে একে একে করে নানা প্রেক্ষাপট পরিবর্তন হলো এবং শেষ পর্যন্ত সেটি সংঘাতে রূপ নিল। এই অবস্থায় বাংলাদেশ আজকে একটি বিবৃতি দিয়েছে, সেখানে 2 পক্ষকে সংযত হতে বলেছে। এই সংযত হতে বলা কিংবা সংযত বলতে মূলত তারা কি বুঝিয়েছে? বাংলাদেশের দিক থেকে আসলে এই পরিস্থিতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা আসলে খুবই সতর্কভাবেই বক্তব্যটা দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেটা বলেছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 2 দেশকে সংযত হওয়ার আহ্বান জানানো যেমন হয়েছে, একই সঙ্গে বাংলাদেশ মনে করছে যে কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে বিষয়টার বা সমস্যার সমাধান করা উচিত।
পরে বাংলাদেশের পক্ষ থেকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যেকার এই পরিস্থিতি গভীরভাবে বাংলাদেশ পর্যবেক্ষণ করছে, আর এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশ মানে গভীর উদ্বেগও প্রকাশ করেছে। সেই বিবৃতিতে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। উভয় দেশকে বাংলাদেশ অনুরোধ করছে যেন তারা শান্ত থাকে, ধৈর্য ধরে এবং পরিস্থিতির আর যাতে অবনতি না হয় সেই বিষয়টাতে বাংলাদেশ জোর দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে দুই দেশ এমন পদক্ষেপ থেকে যেন বিরত থাকে যাতে পরিস্থিতিটা আরও খারাপের দিকে না যায়। বাংলাদেশ আশা করছে যে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য দুই পক্ষ এই উত্তেজনা কূটনৈতিকভাবে সমাধান করবে। এছাড়া নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি একটা বিষয় যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের এই সংঘাতে বাংলাদেশের মানে তেমন কোনো প্রভাব পড়বে না তিনি বলছেন, ওই দুই দেশের মধ্যে যে পরিস্থিতি হোক না কেন, কিন্তু এরপরও বাংলাদেশের পণ্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে যেহেতু আকাশসীমা ব্যবহার করতে হতে পারে বিভিন্ন সময়, সেখানে কোনো সমস্যা হয় কিনা সেই বিষয়টা বাংলাদেশ পর্যবেক্ষণ করছে, এই ধরনের বক্তব্য এসছে। মূল কথা হচ্ছে যে বাংলাদেশ মনে করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য দুই পক্ষের উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিকভাবে একটা উদ্যোগ বা সমাধান প্রয়োজন। এই পরিস্থিতির একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে, এরকম একটা আশঙ্কাও করা হচ্ছে। তো সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য কিংবা কোনো ধরনের ইঙ্গিত আপনি যাদের সাথে কথা বলেছেন পেয়েছেন, কিংবা কী ধরনের প্রভাব পড়তে পারে? নিরাপত্তা উপদেষ্টা তিনি নিজেই বলেছেন যে রপ্তানি বা আমদানির ক্ষেত্রে মানে রপ্তানি বা আমদানির সরবরাহের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে কিনা সেই বিষয়টা তারা পর্যবেক্ষণ করছেন। আর নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক কূটনীতিক তাদের সঙ্গে আমি কথা বলেছি, এরকম একাধিক ব্যক্তির সঙ্গে যখন কথা বলছিলাম তারা যেটা বলছিলেন যে আসলে ভৌগোলিক দিক থেকে প্রত্যক্ষ কোনো প্রভাব এই মুহূর্তে নেই। কারণটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের যে সীমান্তে এই সংঘাতটা চলছে, যে এলাকায় যে অঞ্চলে এটা ঘটছে, সেখানে বাংলাদেশের সাথে সরাসরি কোনো সীমান্ত নেই, কিন্তু পরোক্ষ প্রভাব যেটা ব্যবসা বাণিজ্য বা যাতায়াতের ক্ষেত্রে, আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে প্রভাব পড়বে। সেখানে বিশ্লেষকরা মনে করছেন, কূটনীতিকরা মনে করছেন যে এই জায়গাটাতে মানে ইম্পোর্ট বা রপ্তানির ক্ষেত্রে মানে আমদানি বা রপ্তানির ক্ষেত্রে যে প্রভাবটা পড়তে পারে সেটা হচ্ছে যে আকাশসীমা ব্যবহার করতে হচ্ছে অনেক ক্ষেত্রে। আকাশসীমা ব্যবহার করার ক্ষেত্রে এটা ঘুরে যেতে হতে পারে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার ক্ষেত্রে, ভারতের আকাশসীমা ব্যবহার করার ক্ষেত্রে। তো এখনই মানে এই সংঘাতের মানে প্রথম দিন, কিন্তু প্রথম দিনেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিন্তু ঢাকামুখী এবং বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে এই পাকিস্তানের আকাশসীমা মানে পথটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, অন্য পথ দিয়ে বিমানগুলো যাতায়াত করছে এবং সে কারণে কিছু বিলম্ব হয়েছে। ভারতের আকাশসীমা মানে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে ভারতের আকাশসীমা তারা এখনও ব্যবহার করছে, কিন্তু যদি প্রলম্বিত হয় তখন কি হবে সেই বিষয়টা তারা এখনও জানে না, তারা পর্যবেক্ষণ করছে। তো ফলে রপ্তানি আমদানি যখন আকাশসীমা পথে যাতায়াত করবে সেখানে একটা ঘুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে একটা মানে কষ্টের উপরে একটা প্রভাব পড়তে পারে। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন, আমি নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলছিলাম, জেনারেল মনিরুজ্জামান, সাবেক এই জেনারেল যেটা বলছেন যে যখন মানে এই ধরনের সংঘাতটা বেড়ে যায়, যদি প্রলম্বিত হয় তাহলে পরে রপ্তানি বা আমদানির ক্ষেত্রে ইন্স্যুরেন্সের ব্যয়টা বেড়ে যেতে পারে, যাতায়াতের ব্যয়ও বাড়তে পারে, এর একটা বড় প্রভাব পড়তে পারে। তখন সেই পণ্যটা যখন মানে বাইরে যাচ্ছে সেটার দাম বেড়ে যাবে, দেশের ভিতরে আসছে, বাংলাদেশের ভিতরে আসছে, তখন সেটা দাম বাড়ে, এই মানে পরোক্ষ প্রভাবটা থাকতে পারে। তো এই জায়গাটাতেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তুতি নেওয়ার বিষয় আছে যেটা বিশ্লেষকরা বলছেন। তো বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে যে ভৌগোলিকভাবে এই মুহূর্তেই সরাসরি কোনো প্রভাব পড়ছে না, কিন্তু পরোক্ষ প্রভাবের একটা শঙ্কা আছে। আমরা দেখছি যে টানা 16 বছর পরে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে এবং এরপরেই আমরা দেখেছি যে ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা টানাপোড়েন তৈরি হয়েছে এবং নতুন করে আমরা দেখছি যে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক ভালো হচ্ছে কিংবা আগে যেটা ছিল সেই তুলনায় আরও একটু উন্নতি হচ্ছে। বাংলাদেশের অবস্থানটা আসলে কি হতে পারে শেষ পর্যন্ত? এই জায়গাটাতেই মানে নিরাপত্তা বিশ্লেষক বা সাবেক কূটনীতিক তারা মনে করছেন যে বাংলাদেশ
খুবই একটা স্পর্শকাতর অবস্থায় রয়েছে বলা যায় আর কি, যে ভারতের সাথে তাদের সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব রয়েছে, অন্তর্বর্তী সরকারের সাথে একটা নেতিবাচক সম্পর্ক রয়েছে, বিশেষ করে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পরে। তো সেখানে বাংলাদেশের দিক থেকে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টাও আছে ভারতের সাথে। পাশাপাশি পাকিস্তানের সাথে সম্পর্ক, নতুন করে সম্পর্ক দীর্ঘ সময় পর তৈরি হয়েছে। তো এখন এই জায়গাটাতে বাংলাদেশ যদি কোনো পক্ষ অবলম্বন করে বা কোনো পক্ষ নেয়, সংঘাত যদি প্রলম্বিত হয়, তখন বাংলাদেশ কোনো পক্ষে যদি জড়িয়ে যায়, সেইটা দুই দেশের ক্ষেত্রে যদি পাকিস্তানের দিকে হেলে পড়ে, তাহলে পরে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে, মানে টানাপোড়েন আরও বাড়তে পারে। যদি ভারতের দিকে হেলে পড়ে, তাহলে পাকিস্তানের দিক থেকেও যে নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে, সেই জায়গাতেও সমস্যা তৈরি হতে পারে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত জেনারেল মনিরুজ্জামান যেটা মনে করেন যে এখানেই বাংলাদেশকে খুবই সতর্কতার সাথে কৌশলে কূটনৈতিকভাবে একটা অবস্থান নিয়ে এগোতে হবে, একটা নিরপেক্ষ অবস্থান রাখতে হবে। আমি আরেকজন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ, তার সঙ্গে কথা বলছিলাম, তিনিও যেটা বলছেন যে এখানে সতর্কতা অবলম্বন না করে কোনো দিকে যদি সামান্যতম হেলে পড়ে, তাহলে পরেও এক ধরনের জটিলতা তৈরি হবে দুই দেশের যে কোনো দেশের সঙ্গে একটা সম্পর্কের ক্ষেত্রে। তো সেই জায়গাতে বাংলাদেশ এখন পর্যন্ত যে বক্তব্য দিয়েছে, বিশ্লেষকরা মনে করছেন যে সেটা একটা নিরপেক্ষ অবস্থান থেকে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের এর আগেও ভারত পাকিস্তানের বিভিন্ন সময় যে সংঘাত বা যুদ্ধ অবস্থা হয়েছে, তখনও কিন্তু বাংলাদেশের দিক থেকে যে অবস্থানগুলো ছিল, বিশ্লেষকরা যেটা বলছেন, বাংলাদেশ বরাবরই একটা নিরপেক্ষ অবস্থান রেখে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের শাসনের সময় 2019 সালে কাশ্মীরের আরেকটি জেলায় আত্মঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মানে ভারত পাকিস্তানের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছিল। সে সময়ও যদিও আওয়ামী লীগের সাথে ভারতের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত সরকারের, তৎকালীন ভারত সরকারেরও, তারপরেও আওয়ামী লীগকে একটা নিরপেক্ষ একটা অবস্থান নিয়ে এগোতে হয়েছে। তো বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশ সরকারকে সতর্কতার সঙ্গে খুবই কূটনৈতিকভাবে একটা কৌশলী অবস্থান থেকে এই জায়গাটাতে এগোতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তারাও যেটা বলছেন যে তাদের অবস্থানটাও এখন পর্যন্ত যে একটা সতর্কভাবে কূটনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান নিয়ে এগোনো, সেই অবস্থানে তারা এখন পর্যন্ত আছেন। তবে সংঘাত প্রলম্বিত হলে এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি বা ভৌগোলিক পরিস্থিতি কি দাঁড়ায়, তার উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। তো সেক্ষেত্রে বিশ্লেষকরা যেটা বলছেন, স্বাভাবিকভাবে আমরা শুনছি যে বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে যে প্রভাবটা যে এই অঞ্চলে যে প্রভাব পড়বে, তার ভিতরে বাংলাদেশে বেশি প্রভাব পড়তে পারে। এটি কেন, বাংলাদেশ কেন সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে, প্রভাবটা কেন বেশি পড়তে পারে? বিশ্লেষকরা মনে করছেন যে দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো আছে, তার মধ্যে বাংলাদেশের সাথেই ভারতের মানে সীমান্তটা বেশি। বাংলাদেশের 3 পাশেই ভারতের সীমান্ত। শ্রীলঙ্কা বা নেপাল বা অন্য দেশগুলো সেই ধরনের সমস্যায় অতটা পড়ছে না। তো বাংলাদেশের 3 পাশে যেহেতু ভারতের সীমান্ত, ফলে বাংলাদেশ এখানে কি অবস্থান নেয় তার একটা প্রভাব, মানে ভারতের সাথে যেহেতু সম্পর্কের একটা টানাপোড়েন আছে, ফলে সেই বিষয়টা মানে কমা বাড়ার প্রশ্ন আছে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে বাংলাদেশের রপ্তানির যেটা আকাশ পথে যায়, সেটা ভারত এবং পাকিস্তান তাদের আকাশ সীমা ব্যবহার করেই বিভিন্ন দেশে যায়। সেই জায়গাটাতে একটা বড় ধরনের প্রভাব পড়ার বিষয় থাকে এবং এটাতে মানে অর্থনীতির উপরেও এক ধরনের প্রভাব পড়তে পারে, বাজারে দাম বেড়ে যেতে পারে। এই বিষয়গুলো বিশ্লেষকরা মনে করছেন, সেখানেই মনে করছেন যে সরকারের দিক থেকে প্রস্তুতি থাকা দরকার। সেক্ষেত্রে সরকারের কি কোনো ধরনের প্রস্তুতি আছে? আপনি কি কারোর সাথে কথা বলেছেন এই নিয়ে? হ্যাঁ, সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে আমি কথা বলেছি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনিও যেটা বলছেন যে রপ্তানি এবং আমদানির চেইন যেটা বা সরবরাহের যে জায়গাটা, মানে বাইরে পাঠানো এবং বাইরে থেকে নিয়ে আসা, বিদেশ থেকে নিয়ে আসে, সেই জায়গাটাতে এখন পর্যন্ত তারা কোনো সংকট দেখছেন না। কিন্তু কোনো সংকট হয় কিনা সেটা তারা পর্যবেক্ষণ করছেন। সেই পর্যবেক্ষণ করে এটা যদি রুট পরিবর্তন করে যাতায়াত করতে হচ্ছে ইতিমধ্যে, কিন্তু সেটার জন্য যে বাড়তি অর্থের ব্যয় হতে পারে বা বাড়তি বিষয়গুলো আসতে পারে, সেগুলো তারা খতিয়ে দেখছেন। বিশ্লেষকরা বলছেন যে এখনই যদি এই খতিয়ে দেখা বা
এতে সময় বিলম্বিত না করে একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি বা একটা কৌশল ঠিক করা দরকার যে কি আসলে হলে কি করা প্রয়োজন। যদি সংঘাতটা প্রলম্বিত হয় তাহলে এই চাপটা থাকবেই রপ্তানি এবং আমদানি আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে, ইভেন বিদেশ যাতায়াতের ক্ষেত্রে, মানুষের যাতায়াতের ক্ষেত্রেও। সেই জায়গাটাতে সুনির্দিষ্টভাবে একটা কৌশল ঠিক করা উচিত, কিভাবে এটাকে এই যদি ব্যয় বেড়ে যায় সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়, রুটের ব্যবস্থাপনাটা কতটা, পথ কতটা, আকাশপথ কতটা কমিয়ে আনা যায়, মানে এগুলো কোনো সুযোগ আছে কি না সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা পর্যবেক্ষণ করছেন, কিন্তু আসলে কি ব্যবস্থা তারা নিচ্ছেন বা কি ব্যবস্থা চিন্তা করছেন সেটা এখনও পরিষ্কার নয়। তবে বিশ্লেষকরা বলছেন সেটা যদি না হয় তাহলে এটার একটা চাপ পড়বে পরোক্ষভাবে হলেও অর্থনীতির উপর। কাদির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম কাদির কললের বিশ্লেষণ। সামনে নতুন কোনো ইস্যুতে নতুন কোনো আলোচনায় যুক্ত হব বিবিসি বাংলায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।